নমস্কার, আমি রত্নাবলী আপনাদের সকলকে নিয়ে শুরু করছি অনুষঙ্গে রত্নাবলী রুবরু পঞ্চম পর্ব। এবারে আমাদের বিষয় একলা চলি। তো আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের এবং আমার অত্যন্ত প্রিয় মনোবিদ ডক্টর অনুত্তম। থ্যাংক ইউ রত্নাবলী দি, নমস্কার। একলা চলি তো ইয়েস, তো তো বিষয়টা হলো যে এই ইস্যু নিয়ে আমরা কথা বলতে শুরু করছি কেন, তার কারণ আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে ষাটোর্ধ্ব একজন রাজনীতিবিদের সম্প্রতি বিবাহ সম্পন্ন হয়েছে এবং তারপর থেকে নেট পাড়া, নেট দুনিয়া তোলপাড়, নানান রকম মিম, নানান রকম কটূক্তি, এমনকি একটা পেজও খুলে গেল, তাই না? ইকো পার্কে হাঁটতে আসুন, তাহলে জীবন সঙ্গিনী খুঁজে পাবেন। এটা অন্য কথা যে জীবন সঙ্গিনী ইকো পার্কে হাঁটতে গিয়ে পাওয়া যায়নি, কিন্তু আমাদের মনে হলো যে এই যে মিম এবং এই যে তির্যক মন্তব্য, এই যে কটূক্তি, তার পেছনের যে মনোভাব এবং তার পেছনের যে মানসিকতা, যে মনোভঙ্গি, সেটা বোধহয় একটু আলোচনা করা দরকার। যথারীতি অনুতমা, আমাদের প্রচুর চিঠি এসছে, আমি দেখছি তাই। এবং একটা জিনিস আমি না বলে পারছি না যে আমাদের চিঠি যেগুলি আসছে তার কন্টেন্ট দারুণ। মানে হ্যাঁ, এবার চিঠি বাদ দেওয়াও খুব মুশকিল হচ্ছে। তুই দেখ, নাম প্রকাশে অনিচ্ছুক কতগুলো চিঠি এসছে। তো আমরা যেটা স্থির করেছি যে আমরা 3টে ভাগে আলোচনাটাকে ধরবো। একটা হলো যে আমার যে গিল্ট আছে, সিঙ্গল শেমিং যে হচ্ছে, তার থেকে যে অ্যাংজাইটি হচ্ছে, সেই বিষয়ক চিঠি। তারপরে আমরা যে চিঠিটা নেব সেটা হলো যে বিবাহ সংক্রান্ত যে প্রক্রিয়াগুলি আছে সেটা নিয়ে আমাদের অনেকগুলি চিঠি এসছে। এবং তৃতীয় হলো যে কোয়ের মানুষ যারা, তারা আমাদের চিঠি লিখেছেন এবং তাদের সমাজের থেকে কি শুনতে হয় এবং সমাজের সঙ্গে কোন জায়গায় তাদের বিরোধিতা হচ্ছে সেই সংক্রান্ত। কেমন শুরু করছি তাহলে? প্রথমে আমাদের চিঠি লিখেছেন শান্তিনিকেতন থেকে প্রেরণা। লিখেছেন, গত 1.5 বছরে বিয়ের রিচুয়ালস আমার দাঁড়িয়ে দেখতে ভালো লাগে না। তারপরে অনেকখানি নিজের ব্যাখ্যা করেছেন। অনুষ্ঠান বাড়িতে যেতেও আমার ভালো লাগে না, বন্ধুদের সাথে এক জায়গায় হতেও মন হয় না, যেখানেই যাই একই প্রশ্ন, আমি কাউকে আমার দিকটা বোঝাতে পারি না। আমি একমাত্র সন্তান, মায়ের কথা, আমি আর তোর বাবার পর তোর জন্য পৃথিবীতে কেউ থাকবে না, কিন্তু বিয়ে হলেই যে কেউ একজন থাকবে বা আমি ভালো থাকবো তার কোনো গ্যারান্টি নেই। সেটা থেকে নিজের গিল্ট আসে। কেমন? একসঙ্গে কি 2-1টা চিঠি? হ্যাঁ, একদম। আমি এখনই বিয়ে করতে চাইছি না, কিন্তু ক্রমাগত একই কথা শুনতে শুনতে আমি আজকাল নিজেকে বিয়ের জন্যে অযোগ্য মনে করছি। আমার বয়স 27-28, একাধারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি, আবার কলকাতার একটি বেসরকারি কলেজে অধ্যাপনাও করছি। আমি রবীন্দ্রসঙ্গীত এবং আবৃত্তি চর্চা বন্ধুও নেহাত কম নয়। আমার কোনো প্রেমের সম্পর্ক নেই এবং এই মুহূর্তে অ্যারেঞ্জড ম্যারেজেরও কোনো পরিকল্পনা নেই। আমার অন্যান্য ক্ষেত্রে সফলতা, প্রাপ্তি, আনন্দ সবই যেন ফিকে হয়ে যায় যেহেতু আমি অবিবাহিত। এরকম একটা চিন্তা কখনো কখনো মুহ্যমান করে। তারপরে চিঠি, আমার বয়স 30, কিন্তু পরে ভয় হয়। কোনোদিন প্রেমে পড়লে যৌথ জীবনের কথা ভাবতেই পারি, কিন্তু যদি প্রেম আর না হয়, দেখাশোনা করে বিয়ের বয়সও তো পেরিয়ে গেল,
জোর করে কাউকে নিজের জীবনে মেনে নেব? সত্যিই কি সব ঠিক হয়ে যাবে? ভয় লাগছে, আজ বিয়ে করতে চাই না, কিছু বছর পর যদি চাই তখন দেরি হয়ে যাবে। তখন আফসোস হবে না তো? যে সিদ্ধান্ত আজ ঠিক মনে হচ্ছে সেটা নিজেকেই আবার নিজে দোষ দেব না তো? বাচ্চা আজ চাই না, পরে কখনো চাইবো না, এমনটাও তো নয়। তখন যদি মনে হয় ভুল করেছি, তখন কোথায় যাব? হয়তো 35 বছর বয়স বলে এই সিদ্ধান্ত ভুল মনে হবে, তখন কি হাতড়াবো? সঙ্গী যদি পেয়েও যাই, বাকিটা তো পারবো না বোধ হয়। সো আর একটা ইম্পর্টেন্ট চিঠি এসছে, নাম প্রকাশে অনিচ্ছুক। আমাদের মনে হয় টিটকারিকে আগে বিদায় করা জরুরি। আরেকটা বিষয় হলো জানা যে পাবলিক আর প্রাইভেটের মধ্যে ফারাক কতটা, আমরা সেটুকু নিয়েও জানি না। তাই যত বিভ্রাট, প্রশ্ন করে যে জানতে হয় সেটুকুও জানানো দরকার। আমি অনেককে তো জানি না, বা জানলেও টিটকারির মজায় মজে যাই। মাস্টার্স বিএড কমপ্লিট করে বর্তমানে আমি একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে বিচ্ছেদ নিয়ে বড্ড ভয় হয়, কিন্তু মা বাবা এসব নিয়ে চিন্তিত নয়। তারা চিন্তিত তাদের অবর্তমানে আমার কি হবে, হোয়াট ইফ। শুধুমাত্র বাড়ির সকলের দুশ্চিন্তার কথা ভেবে আদৌ কি বিয়ে করা উচিত? এরম ধরনের চিঠি আছে। আমি সময় থাকলে আরো কয়েকটা চিঠি ঠিক পড়বো, কেমন? এই চিঠিগুলোর মধ্যে থেকে 2-3টে জিনিস আমাদের একটু বোধহয় আলোচনা করা দরকার, যেগুলো বড় করে উঠে আসছে। একটা হলো যে আমরা বরাবর হিস্টোরিক্যালি সিঙ্গলহুডকে, একাকী থাকাকে একটা ট্রানজিশন বলে মনে করেছি। বাহ, খুব সুন্দর বললে তো। এবং এই ট্রানজিশন বলে মনে করেছি বলে সেখান থেকে আমাদের এই শেমিং, আমাদের এই দুশ্চিন্তা, আমাদের এই অ্যাংজাইটি, আমাদের বিদ্রুপ ফেস করতে হচ্ছে। এবং একজন প্রশ্ন করেছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক, প্লিজ বলে দিন এরকম একটা বিরোধের জায়গায় আমি নিজেকে কি করে মোটিভেটেড রাখবো, কি করে আমি বিয়ে না করেও যে একলা পথে চলতে পারি, সেটা কি করে অন্যদের বোঝাবো। রাইট। আমি না এই যে চিঠিগুলো এসেছে তুমি পড়ছিলে রতন, যেখানে সিঙ্গলহুড শেমিং নিয়ে আমরা কথোপকথন শুরু করছি, আমার না শুনতে শুনতে দুটো পৃথক সুর কানে বাজলো। একটা হচ্ছে একলা চলি তো, যেটা আমাদের শিরোনাম, আর একটা হচ্ছে একলা চলি কিন্তু। ঠিক। আমি এই দুটোকে একটু আলাদা করে দেখতে চাইবো, কারণ কোথাও একলা চলি তো এর মধ্যে একটা সিদ্ধান্তে অনড় হয়ে যাওয়ার মানসিকতা আছে, এবং সেখানে সে প্রশ্ন রাখতে পারে যে আমি অনড়, কিন্তু আমার পরিপার্শ্ব এখনো তার জন্য প্রস্তুত নয়। সেখানে আমার পরিবাররা রয়েছেন এবং তারা কিছু বিশেষ দিক আমার সামনে তুলে ধরছেন, তাই নিয়ে হয়তো কথা বলতে বলতে আমি ক্লান্ত, তাদের কনভিন্স করাতে পারছি না। যেটা তুমি এক্ষুনি বললে যে হাউ টু ইভেন স্টে মোটিভেটেড। আমি যখন সিদ্ধান্ত নিয়েওছি অনেক সময় আমার একটু অসুবিধে হচ্ছে, কারণ এত চারপাশের বিরোধিতা। আরেকটাও দিক অনেকে বলেছেন, যেখানে এই মস্করা টিটকির, ইনফ্যাক্ট যেটা দিয়ে তুমি শুরু করলে, যে একজন রাজনীতিবিদ তিনি বিবাহ করছেন, তাকে এবং তার সঙ্গীকে শুভেচ্ছা, কিন্তু বিষয়টা তো সেখানে থেমে থাকছে না। তার পরবর্তী অধ্যায় আমরা যা যা দেখছি সেটা আজকের সময়ে দাঁড়িয়েও আমাদের গণমাধ্যমে দেখতে হলো, সোশ্যাল মিডিয়ায় দেখতে হলো। আমার মনে হয় এটা খুব দুশ্চিন্তার এবং লজ্জা, যে একটা পেজ খুলে যাচ্ছে যে আসুন ভোরবেলা হাঁটুন তাহলে সঙ্গী খুঁজে পাবেন, এ ওকে তাকে ট্যাগ করে করে জানান দিচ্ছে। এবং মুশকিল কি জানো তো, যখন একটা রসিকতার আবহ তৈরি হয় রত্নাবলীদি, এমন অনেকে জুড়ে যায় যারা কিন্তু আদতে সেন্সিটিভ মানুষ। তারা ওয়ান অন ওয়ান তোমার সঙ্গে যখন কথা বলছেন, তুমি যদি বুঝিয়ে বলো, তারা কিন্তু এটার ঝুঁকিটা দেখতে পাবেন, কিন্তু তখন আর কিচ্ছু ভাবছে না। সোশ্যাল মিডিয়া এটা করে দিতে পারে যে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংকে এমন অসাড় করে দিল, তখন আমি বাকিদের সঙ্গে হাত ধরাধরি করে এই একই মস্করায় যুক্ত হয়ে গেলাম।
তার অভিঘাত কার ওপর কিভাবে পড়ছে সেটার আমরা একটা উদাহরণ জানতে পারছি। কিন্তু এই একলা চলি কিন্তুর যে দল, তাদের মনে কিন্তু নানান ধরনের আবেগের ওঠাপড়া আছে, একটা ইচ্ছে অনিচ্ছের দোলাচল আছে। যদি আমি একেবারে তাদের দিয়েই শুরু করি এবং তারপরে যারা কি করে কনভিন্স করবো সমাজকে সেই প্রশ্ন রাখছেন, এই টিটকিরির মোকাবিলা কি করে করবো সেই প্রশ্ন রাখছেন, তাদের কাছে আসবো আরেকটু পরে। কিন্তু যারা একলা চলে কিন্তু প্রশ্ন রাখছেন, আমি বলবো তাদের এই সম্পর্ক, বিবাহ, যে কোনো প্রতিষ্ঠান, তার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে অনেক ধরনের নোশনস কাজ করছে, যে নোশনস গুলো তৈরি করে দেয় সমাজ খুব ছোটবেলা থেকে। যেমন, তোর যদি বিয়ে না হয় তোকে তোর বৃদ্ধ বয়সে কে দেখবে, এটা একটা নোশন। আজকে না হয় তোর দরকার হচ্ছে না, কাল যখন তোর মাতৃত্বের ইচ্ছে জাগবে তখন কি হবে, বিকজ ইউর বায়োলজিক্যাল ক্লক ইজ টিকিং। এটা আরেকটা নোশন, যেটাও ইনফ্যাক্ট আমরা কিন্তু দেখলাম যে আমি মাতৃত্ব চাই, আমি হয়তো সন্তান চাই, কিন্তু তাহলে যদি আমি একটা নির্দিষ্ট বয়সের মধ্যে বিয়ে করে নাও ফেলি, হয়তো পরবর্তী সময়ে আমার সঙ্গী জুটলো, কিন্তু সেক্ষেত্রে আমার সন্তানের কি হবে, এইটা আরেকটা অ্যাংজাইটির জায়গা। আর একটা ওভারঅল নিরাপত্তাহীনতা সেটা রয়েছে। আরো একটা প্রচ্ছন্ন ভয় যে যদি কারোর সঙ্গে আমি সম্পর্কে চলেও যাই, সেই সম্পর্কেরও ভবিষ্যৎ কি, সেই সম্পর্ক কি স্থায়ী হবে, এই নিয়েও কিছু কিছু কিন্তুর উপাদান আমরা দেখছি। আমার সেখানে বলার যে এই প্রত্যেকটা শেখা এক ধরনের লেন্স, এক ধরনের থিওরি, যার বদল প্রতিনিয়ত আমাদের সামনে নিজেদের উপস্থাপিত করে চলেছে। আমরা আগে সেই দিকেও একটু তাকাই। উদাহরণ আমাদের সামনে প্রচুর রয়েছে। আমরা যেটা করি সেটা হচ্ছে ছোটবেলায় যে মডেলগুলো শিখি, যেহেতু ওই ছোটবেলাটাতে আমাদের মনটা অনেক বেশি তখন স্বচ্ছ, অন্য অনেক কিছুর ভিড় জমেনি, ওই সময়ের শেখাগুলো আমাদের মধ্যে বড় বেশি গেড়ে বসে, গেথে বসে। তখনও কিন্তু পরবর্তী শিখনের দ্বারা ভুলে যাওয়ার মতন ঘটনা ঘটছে না। দেখো, আমরা যে রেট্রোঅ্যাক্টিভ প্রহিবিশন, প্রোঅ্যাক্টিভ প্রহিবিশন, মেমোরাইজেশন প্রসেসে পড়েছিলাম ছোটবেলায়, এটাও তাই। তখন তো আরো অনেক অনেক কিছু শিখিনি, মানে ধরো ABCD EFG আমরা চট করে ভুলছি না। কিন্তু প্রথমেই যদি একটা বাচ্চাকে উল্টো এ লিখতে শেখানো হয়, সঠিক এটা শিখতে তার অনেক সময় লাগবে, কারণ ওর মাথায় ওই ইমেজটা চলে এসছে। বিয়ে, অভিভাবকত্ব, সন্তান, হায় হায় তোকে কি দেখবে, এই লার্নিং গুলো যে বয়সে যখন যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীকালে যখন আমরা অন্য উদাহরণও দেখছি, আমরা তাকে আর নিজের মধ্যে আনতে পারছি না। আনলেও সেই শিক্ষার প্রতি, সেই বোধের প্রতি আমাদের অতটা আস্থা জন্মাচ্ছে না, আমরা ভুলে ভুলে যাচ্ছি। থিওরিতে বদল এসেছে। আমরা কিন্তু বুঝতে পারছি যে ছোটবেলায় যে থিওরি দিয়ে এটাকে দেখেছিলাম, এখন কিন্তু ওটা নয়, ওই অনেকের জীবনেই তো নয়। কিন্তু তথাপি আমাদের স্পন্টেনিয়াস থট প্রসেস বলে দিচ্ছে না না, গোলমাল হয়ে যেতে পারে। যেহেতু আমার ভেতরের বিশ্বাসের জায়গায় এখনো অনেক প্রশ্ন চিহ্ন রয়ে গেছে, বিশেষ করে এই মানুষগুলির ক্ষেত্রে যারা একলাচলি কিন্তু বোধ করছেন, আমার ভেতরে প্রশ্ন চিহ্ন আছে বলেই যে মুহূর্তে আমার মা বললেন, যে মুহূর্তে বাবা বললেন, যে মুহূর্তে কোনো বন্ধু বললেন, আমি দপ করে জ্বলে উঠছি। এটা কিরম যেন রত্নাবলী দি, আমার এটা ট্রিগার নিয়েও খুব মনে হয়। আমি জানি না কখনো আমরা ট্রিগার নিয়ে আলাদা পর্ব করবো কিনা। ট্রিগার্ড কে হবেন কোনো কিছু নিয়ে, ট্রিগার্ড কে হবেন? ট্রিগার্ড হওয়াটা না অনেকটা, আমার ভেতরে যদি বারুদের স্তূপ থাকে, তবে তুমি জ্বলন্ত দেশলাই ছুঁড়লে আমি জ্বলবো। আমার ভেতরে যদি জলা জমি থাকে, তুমি দেশলাই ছোড়ো, আমি তো জ্বলবো না। বিউটিফুল। তাহলে আমার ভেতরে এই বিবাহ নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ আছে, প্রশ্ন আছে, নিরাপত্তাহীনতা আছে। এরা যা বলছেন, ভেতরে ভেতরে একটা মন কিন্তু সেগুলোতে ইতিমধ্যেই বিশ্বাসী, তাই সে কেঁপে কেঁপে উঠছে। সে দেখতে পাচ্ছে যে না, কিন্তু বিয়ের সিদ্ধান্ত নেওয়ার মতন পরিসরেও আমি নেই, অতটা কনভিন্সড হতে পারছি না, তেমন সঙ্গীও পাচ্ছি না, মানে বিয়ে করতে হবে বলেই করবো, এটাতেও নিজেকে খুব যুক্তিযুক্ত ভাবে নিয়েও যেতে পারছি না। তথাপি কোথায় একটা যেন গরমিলও থাকছে। আমি বলবো সেইখানে আমাদের প্রথমেই যে জায়গাটা বুঝতে হবে, আমায় আমার বুড়ো বয়সে কে দেখবে, এটার সলিউশন বিয়ের নয়, আমাদের সিস্টেমের করার কথা। এটা রত্নাবলীদির বিষয়, সিরিয়াসলি রত্নাবলীদি। না, ইনফ্যাক্ট আমি এক লাইন এখানে একটু সংযোজন করতে চাই,
বেশিরভাগ লোক সিঙ্গেল থাকতে চান না, কারণ সরকারি যে ধরনের এন্টাইটেলমেন্ট আছে বা পলিসিস আছে তার থেকে তারা বিচ্যুত হয়ে যাবেন বলে। এবং এই জায়গায় তো রাষ্ট্রের একটা নিশ্চয়ই বড় রোল আছে। ও অ্যাবসলিউটলি, মানে আমি তার বার্ধক্যের সময় তাকে সোশ্যাল সিকিউরিটি দিতে পারছি না, তাকে আমি স্বাস্থ্যের সিকিউরিটি দিতে পারছি না, তাকে আর্থিক সুরক্ষা দিতে পারছি না। এবার বলছি তুমি তোমার মতন একটা সঙ্গে খুঁজে নিয়ে বাবা ফিক্স করে নাও, আবারও তো সেই ব্যক্তির উপরই দায়িত্ব আরোপ করা হলো। রতন, এটা আমার কাছে না ভীষণ মানে গুরুত্বপূর্ণ মুহূর্ত যে তুই সিস্টেমে কথা বলছিস। I learn from you every time. এটা আমার কাছে একটা বিরাট পাওনা। না সত্যি রত্নাবলী, কারণ আমি তো তোমার থেকেও এটা প্রতিনিয়ত শিখি। দেখো আমার কাজ অনেক বেশি ব্যক্তির মনকে বুঝতে শিখিয়েছে আমাকে, কিন্তু কোথায় সিস্টেম এবং ব্যক্তির একত্রিত হওয়া এবং একটা ফেল করলে আরেকজনের উপর অভিঘাত কোথায় যেতে পারে আমি প্রতি মুহূর্তে তোমার থেকে শিখি, এবং সেক্ষেত্রে এটা আমার কাছে খুব বড় একটা লার্নিং। তো আমি বলবো রত্নাবলীতে আমাদের সিস্টেম নিয়ে কথা বলতে হবে, আমাদের ডিগনিফাইড লিভিং, আমাদের সিকিউরিটি অফ ওল্ড এজ নিয়ে কথা বলতে হবে, যেটা একটা সিস্টেমকে নিয়ে নেগোশিয়েট করবার পথ। সেখানে আমরা বিভিন্ন কি পলিসিস আনতে পারি, বয়স হলে সেই মানুষটিকে কিভাবে আরো বেশি করে কিছু সুরক্ষা পৌঁছে দিতে পারি, এই নিয়ে আলোচনা হতেই হবে। তার কারণ আমি যদি বিবাহও করি, কে বলতে পারে যে কে আগে যাবেন? ইনফ্যাক্ট সেটা নিয়েও তো একটা প্রশ্ন ছিল, রাইট? এবং সেক্ষেত্রে আমরা আমাদের শহরে দেখছি না যে হয়তো তারা সন্তানহীন দম্পতি, হয়তো তাদের মধ্যে সন্তান শহরে নেই, শহরে এই মুহূর্তে আসতে পারছেন না। যে মানুষটি চলে গেলেন অন্য মানুষটির দায়িত্ব এবার কে নেবে? ফলত এটা বিবাহ দিয়ে কখনোই সুরক্ষিত হওয়ার মতো ছিল না। এবং আগে যে সময়ে দাঁড়িয়ে এটা বলা হতো, তখন যে ধরনের পারিবারিক কাঠামো ছিল, আমি বলবো না যে সেটাকেও আহা তাহলে সবাই মিলে চলো যৌথ পরিবারে ফিরে যাই, বিয়ে করে সবাই একসঙ্গে থাকতে থাকি। আবারও আমি বলবো যৌথতা মানেই শুধুমাত্র বৈবাহিক পরিবার বা বায়োলজিক্যাল পরিবারের যৌথতা নয়, কমিউনিটি লিভিং অন্যভাবে আসতে পারে। তাহলে কমিউনিটি লিভিং নিয়ে কথা বলো। একজন মানুষের সুরক্ষার দায়িত্ব শুধুমাত্র সেই মানুষটি একা একা তো নিয়ে উঠতে পারেন না, এই অংশটি গুরুত্বপূর্ণ, কিন্তু আবারও আমি দ্ব্যর্থহীন ভাষায় বলবো সেটির সমাধান বিয়ের হাতে নেই। আমার যদি এই মুহূর্তে খাবার জলের যোগানের প্রয়োজন হয় রত্নাবলীদি, আমি স্নানের জলের মানে উপায় তৈরি করে কি করব? দুটোই জল, কিন্তু আমার প্রয়োজনটা কিন্তু খাবার জলের, পানীয় জলের। এই যেহেতু আমরা পারিপার্শ্বিক নিয়ে কথা বলছি, আমার একটা প্রশ্ন মাথায় এলো। বলো। সেটা হলো, সেটা অ্যাকচুয়ালি আমাদের চিঠিতে উঠে আসেনি কোথাও। সেটা হলো যে যারা একলা থাকতে চান, মানে একলা চলিত, সেখানে অনুচ্চারিত যেটা রয়ে যায় সেটা হলো যে এই যে দোকা খোঁজা, সেটার মধ্যে কিবা পুরুষ কিবা মহিলা, সেখানে কোথাও একটা ইঙ্গিত রয়েছে যে এরা সবাই সেক্সুয়ালি অবসেসড। সেই জন্যে ইনফ্যাক্ট অনেক আগে একটা কথা খুব প্রচলিত ছিল, বিয়ে ড্যাশ, আমি তো ওই শব্দটা উচ্চারণ করব না, ঠিক ঠিক ঠিক, যেটা একদম পরস্পর বিরোধী টু দ্য স্ট্যান্ড আই এম টেকিং দ্যাট আই ওয়ান্ট টু বি সিঙ্গল। এবং এখানে আরো একটা দিকও আমরা আনবো রত্নাবলীতে, তুমি যেটা বললে ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা সঙ্গী খোঁজাটাকেও সেম করি। সঙ্গী খোঁজা আর বিয়ে দুটো এক নয় তো, এমনকি সন্তান চাওয়ার বিয়েও তো এক করে আমি দেখতে পারি না রত্নাবলীদি। আমার সঙ্গে আমি সন্তানের সম্পর্ক তৈরি করবো কিনা, আমি মাতৃত্ব নেব কিনা, এটার সাথে বিয়ের সম্পর্ক নেই। বিয়ে একটা অন্য প্রাতিষ্ঠানিক চুক্তি। আমাদেরই শহরে এমন অনেক মানুষ আছেন যারা সিঙ্গল মাদার, সিঙ্গল ফাদার। আমরা অ্যাডপশনের কথা ভাবতে পারি, অনেক সময় শারীরবৃত্তীয় প্রক্রিয়াতেও কিন্তু আমরা সন্তানের জন্ম দিতে পারি, এবং সেটার জন্য আমাকে আগে একটা বিয়ে করে ফেলতে হবে বিষয়টা তো নয়। আচ্ছা, এমনও তো হতে পারে, ধরা যাক আমি বিয়ে করলাম, আমার সঙ্গী সন্তান চান না, আমি চাই। আমি মনে করি সেখানে আমাকে একটা সিঙ্গল মাদারহুডের কথা ভাবতে হতে পারে। তারও কিন্তু এই চয়েস আছে যে সে হয়তো চাইছেন না,
অভিভাবক হতে, তার যে কোনো সন্তানের প্রয়োজন নেই, সেটা নিয়ে নেগোসিয়েশন হতে পারে। কিন্তু আমার মনে হয় এই প্রত্যেকটাকে না আমরা যেটা করছি বড্ড গিট ফেলে ফেলে দিচ্ছি, উলের বলের মতো জড়িয়ে ফেলছি। এটা জড়িয়ে দেখার বিষয় তো নয়, এগুলোর গিট খুলে খুলে দেখো। ঠিক যেরকম আমার যদি বিয়ে হয় এবং সে বিয়ে যদি না থাকে তো থাকবে না। তুমি যদি আমার বিয়ে না টেকে ভেবে বিয়ে করছো না হয়, তাহলে আমি তোমাকে এখনই বলছি কোনো সম্পর্কের ক্ষেত্রেই তো এই গ্যারান্টি নেই। ইনফ্যাক্ট আমরা ব্রেকআপ নিয়ে এপিসোড করেছি, আমরা দেখেছি দীর্ঘ সম্পর্কের মধ্যেও হঠাৎ কিভাবে বদল আসতে পারে। তাহলে যে আমার বিয়ে ভেঙে গেলে কি হবে এটা আমি ভাবছি, এও কি আমার ভেতরের প্রচ্ছন্ন ডিভোর্স শেমিং, ইন্টারনালাইজড ডিভোর্স শেমিং? আমি কি সেখান থেকে বিয়েতে ঢুকতে ভয় পাচ্ছি? ফলত এই বিয়ে এবং কিন্তু এদের আমি বলবো নিজের মধ্যে তলিয়ে দেখুন আসলে কোন ফাঁদে আমার পাটা আটকাচ্ছে। যেখানে আমার বেড়ি, আদতে কি সত্যি সেখানে কোনো বেড়ি ছিল? নেই। কিন্তু আমার ভয় হচ্ছে যে এখানে একটা বেড়ায় আমি আটকে পড়ছি, যে বেড়াটা আমার একটা শিখিয়ে দেওয়া ভ্রান্তির অন্তর্গত। সেই ভ্রান্তিকে যদি আমি নিরাপত্তা অন্যভাবে তৈরি করে আমি যদি মনে করি যে সম্পর্কের মধ্যে বদল আসতে পারে, ঠিক আছে, যদি কোনো সঙ্গী পাই দেখা যাবে, যদি মনে হয় একসঙ্গে পথ চলবো। আচ্ছা, বৈবাহিক প্রতিষ্ঠানে না ঢুকেও তো একত্রে থাকা যেতে পারে, দরকার হলে তাই নিয়েও কথা বলবো। আমরা নানান আকারে, এমনকি সন্তানও আমাদের বিয়ের মধ্যে দিয়েই পেতে হবে এমনও নয়। এই প্রত্যেকটি বিষয়কে যদি আমরা ভিন্ন ভিন্ন ভাবে ট্রিট করতে পারি নিজের মধ্যে, সেগুলো সমস্ত রিজলভ হওয়ার পরেও কি আমার কাছে বিয়ে প্রতিষ্ঠান হিসেবে এতটাই ম্যান্ডেটারি হয়ে দেখা দেবে, এতটাই বাধ্যতামূলক হয়ে দেখা দেবে? আমি এইটা বলতে বলছি। তারপরেও আমি বিয়ে করতে পারি, আমার বিয়ে করা না করা নিয়ে কিচ্ছু বক্তব্য নেই, কিন্তু আমি কেন বিয়ে করতে চাইছি আমি সেইখানটাকে জোর দিতে চাইবো রত্নাবলী। মানে আমি তোমার সঙ্গে যদি আজকে এক কাপ কফি খেতে চাই, তাহলে তো আমি চায়ের পাতা কিনতে যাব না। আমি এই জায়গাটা দেখতে বলছি। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ। আমরা কি পরের পর্যায়ের প্রশ্নে যাব? কারণ এখন একটা দিক বাকি রইল। তো তো এর দিকে এবার যাই। তো এদের নিয়ে আমার যেটা বলার, আপনারা মোটামুটি নিশ্চিত যে আপনারা বিয়ে করবেন না, আপনাদের চিঠিতে সেটা একেবারে প্রাঞ্জল ভাবে আপনারা জানিয়েছেন। এবং আমার যেটা খুব ভালো লাগছে, আমরা এত ধরনের অবস্থান থেকে চিঠি পেয়েছি এবং সেখানে সত্যি এখনো সমাজ বিয়ে যাদের হচ্ছে বা যারা বিয়ে করেছেন তাদের প্রায় একটা সফল সম্প্রদায়, আর যারা বিয়ে করলেন না বা যাদের বিয়ে হলো না, আমি যদি ধরে নিই হয়তো তারা চেয়েছিলেন এই মুহূর্তে হয়ে উঠছে না, তাদের প্রায় একটা ব্যর্থ সম্প্রদায় বলে চিহ্নিত করে দিয়েছেন। এবার যারা বিয়ে আদৌ করতে চাননি, এবং তুমি যেটা বলছিলে যে হয়তো তারা পার্টনার খুঁজছেন, তাদেরকেও, তাদের এই খোঁজটাকেও আমরা খুব নিচু চোখে দেখছি। আমরা ধরে নিচ্ছি যে ও যৌন তাগিদ ধরে রাখতে পারছে না বলে একদম ছুটতে বেড়াচ্ছে। প্রথমত, কার কতটা যৌন তাগিদ থাকবে তাই বা তুই বলে দেওয়ার কে? দ্বিতীয় কথা হচ্ছে, বিবাহিত হওয়া বা না হওয়ার মধ্যে কোনো মুকুটও নেই, পালকও নেই। বিবাহিত না থাকার মধ্যে কোনো মুকুটের পালক খসে যাওয়াও নেই। ফলে যারা আপনাদের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সবাইকে সবসময় কনভিন্সও আমায় করাতে হবে না। আমার নিজের মতন থাকা এবং ভালো থাকার পথ চলাটাই আমার উত্তর হয়ে দাঁড়াতে পারে, ওটাই আমার স্টেটমেন্ট। তুই যে এখন এটা করলি, ভবিষ্যতে কি হবে? ঠিক আছে, তুমি আমি দুজনেই যদি বেঁচে থাকি দেখবে কেমন আছি, এটা আমার উত্তর হতে পারে। তারপর কি হবে তো তুমিও জানো না, আমিও জানি না। আমরা তো জীবনের অনিশ্চয়তা প্রতি মুহূর্তে আমাদের সময় দাঁড়িয়ে দেখছি। তাহলে সত্যি কি সব নিশ্চয়তা বিয়ে এনে দেবে এমন প্রতিশ্রুতি বিয়েও দিয়েছে? বিয়ের হয়ে আমরা এত কথা দিচ্ছি কেন একে অপরকে? বিয়ে কিন্তু এমন কথাটি দেয়নি। ফলে আমরা যারা অলরেডি অবস্থান নিয়েছি তারা এই একলা চলিত তো এটায় থাকবো। এবং যদি আমাদের কেউ সমাজ মাধ্যমে বা অন্যত্র বিয়ে না করা নিয়ে চটুলিয়ার্কির, রসিকতার, টিটকিরির অংশ করতে চায়, কিছু ক্ষেত্রে আমরা তাদের সাথে এনগেজ না করতে পারি। আর কিছু ক্ষেত্রে যেখানে আমাদের সঙ্গে সেই ব্যক্তিগত সম্পর্ক আছে, তাকে কনভিন্স করাবো না, কিন্তু রেজিস্ট করব। তাকে জানান দেব যে আমার মনে হয় তোমার এর থেকে বেটার সেন্স অফ হিউমার, ওয়াই ডোন্ট ইউ ট্রাই দ্যাট? অনুত্তমা, এবার আমরা দ্বিতীয় পর্যায়ের প্রশ্নমালার কাছে যাব। ঠিক। হ্যাঁ, অনিশ ঘোষ চিঠি লিখেছেন আমাদের কুচবিহার থেকে। আমি সাহিত্যে মাস্টার্স করেছি, জব প্রিপারেশন নিচ্ছি।
আমার প্রশ্ন হলো, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমার কোনো রিলেশনশিপও নেই। যদি বিয়ের প্রসঙ্গে আসি, যদি রিলেশন হয় তো ভালো, আর না হলে দেখাশোনা করে অ্যারেঞ্জ ম্যারেজ করতে পারি। অনেকে বলে অ্যারেঞ্জ ম্যারেজ মানে তুমি অন্যরকম, মানে একটু ব্যাকডেটেড, আর রিলেশনশিপ থাকলে সেখান থেকে বিয়ে হলে তুমি আপ টু ডেট। এই ফারাকটা কেন হয়? কেন দেখাশোনা করে বিয়ে করাটা সামাজিক প্রশ্নের মুখে ফেলে দেয়? আমার কোনটা করা উচিত? অনিশকে তুই কি বলবি? এটা একটা প্রশ্ন। আর একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন শতদল লিখেছেন, শতদল দাস। এখানে একটা ক্রিটিক্যাল আরবান রুরাল ডিভাইড উনি উল্লেখ করেছেন। আচ্ছা, 30 পেরিয়েছি, বিয়ে বরাবর করবার ইচ্ছে ছিল, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে যত দেখাশোনা আমার পরিবার করেছেন, কথা বলেছেন, ক্রাইটেরিয়া অনুযায়ী মেলেনি বা হয়নি। কিন্তু নেবার, ক্লাসমেট, রিলেটিভ আমাকে মানুষ ভাবে না, এবং মুখের ওপরে বলেছে তুই সিটিতে থাকিস তাই, ভিলেজে হলে তোকে এক ঘরে করে দিত। প্লিজ টেল মি, ম্যারিড এই স্টেটাস ছাড়া কি আমি বাঁচতে পারবো না? শতদলের প্রশ্নটা। আরেকটা চিঠি এসছে, নাম প্রকাশে অনিচ্ছুক। বিয়ের বয়স পেরিয়ে গেছে বলা যেতে পারে, আমার জন্য পাত্র খোঁজা চলছে না এমনটা নয়, পাত্র খোঁজা চলছে, কিন্তু এক এক সময় এই পাত্র খুঁজতে গিয়ে সমাজের চাপে, আর সমাজ যখনই চারিদিকে দেখি, ঘুরে তাকাই, সবাই দেখি যে জোড়ায় জোড়ায়, তখন একটু মনে হয় আমি একলা। বিয়ে করতে চাই না এমনটা নয়, কিন্তু সঠিক মানুষকে এখনো খুঁজে পাইনি। আর বাবা মা বারবার প্রশ্ন করেন, কাজের জায়গায় প্রশ্ন করেন, এখনো তুই বিয়েটা করলি না, আর কবে বিয়ে করবি? বাবা মায়ের ওই দিন রাত একই চিন্তা, এখনো মেয়েটার বিয়ে দিতে পারলাম না। এই অবস্থায় কি করা উচিত? আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক চিঠি লিখেছেন, আমি একজন মফস্বলের মেয়ে, শিক্ষাগত যোগ্যতা MA BEd MPhil অনেক কিছু, নেট কোয়ালিফাইড, সেট কোয়ালিফাইড, বর্তমানে একটি কলেজের অতিথি অধ্যাপক হিসেবে যুক্ত। পড়াশুনো তিনি ছোট থেকেই ভালোবাসেন। বেশ অনেক বছর ধরে প্রথাগত অ্যারেঞ্জ ম্যারেজের প্রসেসে আমার দেখাশুনো হয়, কিন্তু ওই পদ্ধতিটি কোনোদিনই খুব একটা ভালো লাগেনি। বহুবার অসম্মানের মুখোমুখি হয়েছি, যেসব লিখতে গেলে চিঠি দীর্ঘায়িত হবে। সেই অনুসন্ধানে আমি হয়তো হেরেও গিয়েছি, অনেক সময় প্রভাবিত হয়েছে, কিন্তু এসব তো খুবই ব্যক্তিগত বিষয়। পুরো সমাজকে আমায় কেন কৈফিয়ত দিতে হবে, এবং দিলেও তারা ব্যঙ্গই করবে এ আমি জানি। ইনফ্যাক্ট রত্নাবলী দিয়ে এই যে বিবাহের মধ্যেও আবার এক ধরনের বিভাজন, যে যারা বিয়ে হয়তো নিজেরা নিজেদের পছন্দে করছেন বা প্রেম জনিত বিবাহ হচ্ছে, সেটা যেন একটু বেটার, যাদের পরিবারকে দেখে দিতে হচ্ছে বা সম্বন্ধ করে বিয়ে হচ্ছে, নেগোশিয়েটেড ম্যারেজ, অরেঞ্জড ম্যারেজ, তাকে একটু নিচু চোখে দেখা হচ্ছে। এরই বা অন্তর্নিহিত মানসিকতা আদতে তাহলে কোথায়? আমার মনে হয় সম্ভবত এখানে আমরা এক ধরনের ডিজায়ারেবিলিটিকে প্রশ্ন করছি। যেহেতু তার জীবনে এই বিবাহটা প্রেম ঘটিত নয়, তাহলে কি তার যথেষ্ট আপিল নেই? তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে কেউ এগিয়ে আসবে, প্রেম হবে, সম্পর্ক হবে, তারপর বিবাহ হবে, এই জুতোয় তার পা গলল না, তাই জন্য কি তাকে আমরা শেম করছি? মানে আমরা কিন্তু তার প্রাক ইতিহাসও নিচ্ছি না। এমনও তো হতে পারে যে তিনি সেটার দিকে নিজে কখনো আগ্রহ বোধ করেননি, বা যারা হয়তো তার প্রতি আগ্রহী হয়েছিলেন তারও ওদের কারুকে পছন্দ হয়নি, ব্যাটে বলে হয়নি, বা এমনও হতে পারে যে হয়তো কারোর সঙ্গে প্রেম ছিল কিন্তু পরবর্তীকালে সে সম্পর্ক থাকেনি, এবং এখন তিনি বিবাহ করবেন মনে করছেন, তিনি ভাবছেন যে ঠিক আছে আমি এই প্রতিষ্ঠানে যদি যাই, আমি একটু কথা বলি, দেখি, তারপরে যার সঙ্গে আমার সুটেবল মনে হবে আমি এগোবো।
কিন্তু আমরা গোড়াতেই একটা আবারও নির্মাণকে জায়গা দিচ্ছি, যেখানে আমরা প্রেম ঘটিত বিবাহকে এক ধরনের সফল সম্প্রদায়ের প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে দিচ্ছি। আমার একটা জিনিস সংযোজন করার ছিল, তুই যেমন একদিকে ডিজায়ারেবিলিটির কথা বলছিস, আমার অন্যদিকে মনে হচ্ছিল এটা বাজারের প্রশ্ন, মার্কেটেবিলিটির প্রশ্ন। মানে আমি মার্কেটেবল কিনা, আমার মধ্যে সেই গুণগুলি আছে কিনা যেগুলি বাজারে প্রতিযোগিতায় নামতে পারে। সেটা আমার শরীর দিয়ে হোক, সেটা আমার লুকস দিয়ে হোক, সেটা আমার, সেখানে আমি শিক্ষিকা, আমি পিএইচডি করেছি, সেট পাস করেছি, নেট পাস করেছি, এগুলো হয়তো কোথাও গুরুত্বই পায় না, বা পায় দুটোরই সম্ভাবনা। রাইট, ইনফ্যাক্ট তুমি যেটা বলছো যে তার কোথাও ওই মার্কেটেবিলিটি, খুব সুন্দর বললে রত্নাবলী দি। আমার না এক্ষুনি মনে হচ্ছিল যে ধরো আমরা যদি অনেক পিছিয়ে যাই, ইতিহাসে কিন্তু আমরা দেখেছি নারীর স্বয়ংবর হতো। সেখানে রাজারা কম্পিট করতেন, উনি চুজ করতেন। গল্প ঘুরেছে, কিভাবে গল্প ঘুরে গেছে দেখো। অর্থাৎ আমরা পরবর্তীকালে, এবং সেখানে নানান কারণে আবারও ওই পুরুষতান্ত্রিকতা, পিতৃতান্ত্রিকতা, এই কে কাকে পছন্দ করবের মধ্যেও এমন ভাবে একটা ক্ষমতায়নের ভাষা ঢুকে গেল যে আমরা এই বাক্যবন্ধেও স্বচ্ছন্দ হয়ে গেলাম যে ওরে বাবারে, আমার তো প্রায় মেয়ের বিয়ের মতন অবস্থা, আমি তো প্রায় কন্যাদায়গ্রস্ত পিতা। মানে দেখবে আমরা যে কোনো বড় ইভেন্ট সামলে উঠলে এখনো বলি আমার তো প্রায় মেয়ের বিয়ে চুকলো। ছেলের বিয়ে চুকলো বলছি না কিন্তু, তার মানে কোথাও মেয়ের বিবাহ আজও একটা পরিবারের কাছে বোঝা। কেন তা হবে? আমরা যাদের কাছ থেকে চিঠি পাচ্ছি তাদেরও কিন্তু মা বাবা পরিবার এই প্রশ্ন তুলছেন। তুমি যা যা তাদের একাডেমিক অ্যাকোলাজ শেয়ার করলে, তারপরেও একজন যেমন লিখেছেন যে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, শিক্ষকতা করছি, তথাপি আমাকে বিয়ে নিয়ে শুনতে হচ্ছে। তার মানে তিনি আর কি কি গুণাধিকারী, তিনি হয়তো স্বয়ং উপার্জিতা, এর কোনোটিই আমরা তলিয়ে দেখছি না। আবারও তাকে আমরা বিয়ের বাজারে গ্রহণযোগ্যতার নিরিখেই শুধু দেখছি। এবং আমাদের কাছে যেহেতু লিঙ্গ পরিচয় নির্বিশেষে চিঠি এসেছে, ধরা যাক যখন অনিশ লিখছেন, শতদল লিখছেন যে আমি কি তাহলে গ্রামে থাকলে সত্যি একঘরে হয়ে যেতাম, আমি বলবো তাহলে সেখানেও একটা অন্য চাপ আছে, যেন তুমি ততটা পুরুষ নও, কারণ তুমি অতজন নারীর কাছে আকর্ষণের বিষয় হয়ে উঠতে পারলে না। মানে কোট আনকোট রত্নাবলীদি, তোমারও কেউ জুটলো না। একদম। এই যে কোথাও তাকে যেন একটা অসফল ব্যক্তি বলে মনে করা, আমার আবারও বলবার এখানেও কিন্তু আমাদের সেই প্রাক্তন কিছু নোশনস এবং তার একটা চাপ আমরা দেখতে পাচ্ছি। আমার খুব স্পেসিফিক্যালি বলার, ঠিক যেমন বিয়ে কেউ করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগত চয়েস, সে যদি বিয়ে করবেনও স্থির করে থাকেন কোন পথে করবেন, এটাও তার ব্যক্তিগত চয়েস। যেরকম ধরা যাক কোনো মানুষ এমনি অর্গানিক্যালি তার যার সঙ্গে প্রেম হলো তাকে মিট করলেন, নাকি থ্রু ডেটিং সাইট মিট করলেন, তাতে কিছু যায় আসে না। মিট করলে ভালো, চেয়েছিলেন পেয়েছেন, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশনস। এর বাইরে আমি কি বলতে পারি? মানে তুমি জল খেতে চেয়েছো, সেই জলটা তোমাকে একটা বোতল থেকে ঢেলে দেওয়া হলো না কুজো থেকে ঢেলে দেওয়া হলো, হাউ রিয়েলি ডাজ দ্যাট ম্যাটার? তো আমার বলার যে এইখানেও যে প্রচ্ছন্ন আমাদের নানান ধরনের বিভাজন, বৈষম্যের মন রয়েছে, আমাদের সেগুলোর দ্বারা যাতে আমরা আক্রান্ত না হই, অবসন্ন না হই, সেই প্রতিরোধ রাখতে হবে। গ্রামেও যারা যারা বিবাহ করেননি তারা প্রত্যেকে এক ঘরে, আমি মনে করি না। আমি প্রচুর গ্রামের মানুষকে পাই যারা আমাদের ক্লিনিকে আসেন, তাদের মধ্যে অনেকে আছেন যারা বিবাহ করেননি বা কখনো বিবাহ করেছিলেন, বিবাহ বিচ্ছিন্ন, এবং তারা তাদের মতন করে আছেন। এমনও অনেকে আছেন যে তারা হয়তো পাড়ার বাকিদের নিয়ে নানান কাজকর্মে নিযুক্ত, তার বাড়িতেই হয়তো রোজ সন্ধেবেলা 25শে বৈশাখের রিহার্সাল হয় এবং সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়। আমি যে কোনো লিঙ্গ পরিচয় নির্বিশেষে এমন মানুষও বিভিন্ন অঞ্চলে আছেন এ কথা বলতে পারি, হ্যাঁ, কিন্তু তাদেরও কখনো কখনো এই পথ দিয়ে যেতে হয়েছে, এ কথাও বলবো। এই পথ দিয়ে যাওয়াটা হয়তো অনেকের ক্ষেত্রেই ঘটছে, কিন্তু আবারও বলবো এই পথ পেরিয়ে যাচ্ছি, আমাকে দেখেও তো আমি নিজেও নিজেকে শেখাতে পারি যে পথ পেরোনো যায়। আরো 5 জনও মনে করতে পারে কেন ওই দিদিও তো দিব্যি আছে, ওই কাকুও তো ঠিক আছে। আরেকটা না, এখানে আমি একটু ছোট করে অ্যাড করতে চাইবো রত্নাবলীদি। আমাদের ছোটবেলায় অনেক সময় যারা হয়তো পরিবারের মধ্যে বিবাহ করেননি বা যাদের হয়তো বিবাহ থাকেনি,
তাদের না একটা আহারের চোখে দেখতে শেখানো হতো। যেরকম যে ওহো ওই পিসি বা ওই কাকু আহারে, ওর তো কেউ নেই। আমরা কিন্তু জানি না তারও নিজেকে নিয়ে এটা মনে হতো কিনা। এই যে একজন লিখেছে যে কাউকে জোড়ায় জোড়ায় দেখলে আমার বড় কষ্ট হয়, আমি বলবো যে সেখানে একটু আমি ভেবে দেখি যে জোড়া হয়ে উঠলেই সব সমস্যার সমাধান আছে, এইটা কি আমার ওই ছোটবেলার খুব একটা সরলীকরণ শিক্ষা? আমি যদি আমার মনের মতন জোরকে পাই তাহলে আলাদা কথা, কিন্তু সেই জোর পাচ্ছি না, তথাপি আমায় জুড়ে যেতে হবে, জুড়ে গেলেই দারুণ থাকবো, এই ভাবনাটাকেও কি আমি একটু তলিয়ে দেখতে পারি? অর্থাৎ যে কাকু, যে পিসি, যে মাসিরা একা একা রয়েছেন এবং ছোটবেলায় যাদের দেখিয়ে হয়তো বা বলা হয়েছে আহারে, তারাও নিজেদের নিয়ে হয়তো আহারে বোধ করেছেন কিনা আমি জানি না, এবং করে থাকলে তারাও হয়তো এই সমাজের চাপে দাঁড়িয়েই ভাবছিলেন যে তাহলে বোধহয় আমি খারাপই আছি। আমি না এখানে একটা এক্সাম্পল আনবো। আমার বাড়ির একটি বাচ্চাকে নিয়ে আমার মনে আছে এই ঘটনাটা আমার চোখের সামনে দেখা, যে ও তখন সবে হাঁটতে শিখেছে, হাঁটতে গিয়ে ও পড়ে যায়। ও বসে পড়ার পর বেশ কিছুক্ষণ অব্দি কিন্তু কাঁদেনি। এইবার বাড়ির কিছু বড়রা তোর লেগেছে, তোর লেগেছে বলে যেই ওর দিকে ধেয়ে এলো, ও তখন কাঁদতে শুরু করলো। কারণ এইবার ওর মনে হলো তাহলে কি আমার লাগার কথা, তাহলে কি আমার কাঁদা উচিত? আমাদের না বিবাহ, আমাদের একা থাকা, আমাদের সঙ্গীহীনতাও আমাদের আদতে কতটা নিজের খারাপ লাগছিল আর কতটা পারিপার্শ্বিক উদ্বেগের কারণে আমাদের খারাপ লাগার কথা ছিল বলে খারাপ লাগা এনে দিল, আমাদের একটু ভেবে ভেঙে দেখতে হবে। ঠিক, আমাদের এই অনুষ্ঠান তো অনেক প্যারেন্টসরা দেখেন। আমি না তাদের কথা ভেবে একটা প্রশ্ন তো করতে চাই। আসলে আমরা যে এই উত্তরগুলো দিচ্ছি, আমরা যে কোপ করতে শেখাচ্ছি কষ্টটা যাতে কম হয়, কিন্তু মা বাবা যতদিন আছেন তাদের কিন্তু সর্বদা মনে হয় যে আমি ফেল করলাম, কারণ আমি আমার সন্তানকে বিবাহ যোগ্য করতে পারলাম না, 1, 2 নম্বর হলো বিবাহ যোগ্য করতে পারলেও আমি তার বিবাহটা ঘটিয়ে উঠতে পারলাম না, এবং আমাদের জন্যই বোধহয় আমার সন্তান একলা চলি হয়ে রয়ে গেল, সেই তোতেও পৌঁছতে পারলো না। রাইট রাইট, খুব খুব ইম্পর্টেন্ট। ঠিকই। দেখো সেখানে আরো অনেক মানসিকতা থাকতে পারে। আমি যেরকম এরকম প্যারেন্টসও পেয়েছি অনেক সময়, হয়তো তারা বিচ্ছিন্ন হয়েছিলেন, তার সন্তান হয়তো বিয়ে করবেন না ডিসাইড করেছেন, এমনি ডিসাইড করেছেন, সেখানে মায়ের বারবার মনে হচ্ছে ও তো দেখেছিল আমাদের বিয়েটা থাকেনি, তাই বোধহয় ওর সম্পর্কের প্রতি আস্থা চলে গেল, তাই ও বোধহয় বিয়ে করলো না, তাহলে কি আমার বিয়েটা রেখে দেওয়া উচিত ছিল? কিন্তু তখন সে বিয়ে দুর্বিষহ জায়গায় গিয়েছিল যেখান থেকে তিনি সরে এসেছিলেন। তিনিও তার অত পুরনো সিদ্ধান্তকে তখন প্রশ্ন করছেন, কারণ সন্তান আজকে বিয়ে করবে না সিদ্ধান্ত নিয়েছে। মায়ের মধ্যে এক ধরনের অপরাধ বোধ আসছে। আবার তুমি যেটা বলছো যে যেন সন্তানকে বিবাহ যোগ্য করে তুলতে পারিনি, এর একটা দিক তো এও যে রত্নাবলীদি সমাজ তো পরিবারের দিকেও আঙুল তুলতে থাকে, কি গো তোমরা চেষ্টা করছো না, এই কথা তো তাদেরও শুনতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আবারও আমি পরিবারের যারা দেখছেন বয়োজ্যেষ্ঠ মানুষেরা, অভিভাবকরা, তাদেরকেও বলবো যে আমরাও না এটাকে ওই একটা পারফরমেন্স, একটা অ্যাচিভমেন্ট, একটা সাফল্য, বা যারা বিয়ে করলেন না বা বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন না তাদের একটা ব্যর্থতা, বা বিয়ে করবেন ভেবেছেন কিন্তু তেমন মনের মতন কাউকে পাচ্ছেন না, তাকেও ব্যর্থতা হিসেবে দেখবো না। বা ধরা যাক 2-3 জন এসছে, তাকে দেখেছেন, যিনি লিখেছেন যে আমি এই প্রক্রিয়ায় ক্লান্ত, আমার অসম্ভব অসম্মানিত লাগছে, প্লিজ এই প্রক্রিয়া দিয়ে তাহলে আমি এই মুহূর্তে নিজেকে নিয়ে যাব না, আমি পরিবারকে জানাবো। আর পরিবারের মানুষদের বলবো, যদি আত্মীয়রা জিজ্ঞেস করে, যদি ফোন করে, যদি বলবো ও বড় হয়েছে, ও নিজের মতন থাকে, ও ভালো আছে, বাকিটা নিয়ে তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে ওকে জিজ্ঞেস করো, রিডাইরেক্ট করুন কোয়েশ্চেন। কারণ আমার জীবনের সিদ্ধান্তের এজেন্সি এবং সংলাপেরও এজেন্সি আমাকে নিতে হবে। পরিবার হিসেবেও সেটা আমরা দেখব, এই দায়ে আমরা আমাদের ঘাড়ে চাপাবো না। তাতে যদি আমাদের বাবা মা হিসেবেও একটু খারাপ বাবা মা ভাবুক, ইন এনি কেস কেউই কাউকে নিয়ে আদতে খুব বেশি ভাবে না, যখন মুখের সামনে থাকে তখন নানান কমেন্ট করে। তুই যেটা বললি সেটা একদম পরিষ্কার, কিন্তু উল্টো দিকে আমি এটাও ভাবছিলাম যে কখনো এই যে যারা একলা চলিত বলতে পারলো না, তারা কখনো কি কোথাও তাদের
পরিবারের বড়দের ব্লেম করতে পারে যে তোমাদের জন্য আমার একলা চলি হতে হলো? অগেন আমি বলবো যে সেই কারণেই এজেন্সিটা আমার হাতে আমায় নিতে হবে। কারণ ধরো যদি সত্যি কোনো মানুষ মনে করেন যে আমি বিবাহ করতে চেয়েছি, আমার কাছে বিবাহ গুরুত্বপূর্ণ, যে কোনো কারণেই সেটা সংঘটিত হচ্ছে না হয়তোবা, আবারও সেখানে আমার পরিবাররা উদ্যোগ নিল কি নিল না, তারা সঠিক কাউকে খুঁজে আনতে পারলেন কি পারলেন না, আমি বা এটাকে হাইলাইট করে দিচ্ছি কেন? আমি যদি সত্যি বিবাহে ইচ্ছুক হই, আমিও দেখি আমি কি প্রক্রিয়ায় এগোতে পারি। ইনফ্যাক্ট অনেক সময় এখন অনেক ধরনের পদ্ধতিতে যারা নিজেরা বিয়ে করতে চাইছেন তারা প্রাথমিক সংলাপে নিযুক্ত হন। যদি তাদের মনে হয় যে তাদের একে অপরকে ভালো লাগছে, তখন তারা পরিবারকে ইনভলভ করেন। ফলত পরিবারকেই অ্যাক্টিভ রোল নিতে হবে। এটার মধ্যে আমাদেরও কিন্তু নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারের একটা গাফিলতি আছে। এবং কেন আছে রত্না বলে দিই, কারণ আমরা আদতের সিদ্ধান্তের ভুল সেই ঝুঁকির দায় নিতে চাই না। যদি বাবা মা থেকে যায় ব্লেম করার জন্য, হোয়াট আ লাইফ, তাহলে তো আমাকে সেটার জন্য নিজেকে কিছু বলতে হয় না। তোমরা খারাপ বিয়ে দিয়েছো বা তোমরা দাওনি বলবার জন্য কিছু তোমরারা তৈরি হয়। আমরা সেখানে একটু সৎভাবে নিজের মধ্যে দেখি না, কারণ কোন দিকে যাবে এই সঠিক মানুষ পাবো কিনা। অনেকেই লিখেছেন সঠিক মানুষ মানে কি? একটা সম্পর্ক দুটো মানুষের মধ্যে ঘটলো, যদি এমনও হয় যে হয়তো সে সম্পর্ক একইভাবে রইল না, হয়তো বিবাহ হলো, হয়তো বিবাহ রইল না, আরে তাতে সেই দুটো মানুষ সকলের জন্য বেঠিক তো নাও হতে পারে। ওরা পরস্পরের জন্য হয়তো সঠিক প্রতিপন্ন হলেন না। আচ্ছা, তাই বা একসঙ্গে পথ চলা শুরু না করেই বা কি করে বুঝতেন? সেই জায়গায় দাঁড়িয়ে না অভিভাবকদের পক্ষে সবসময় এটা আগে থেকে বুঝে ফেলা সম্ভব, নাকি যারা ভালোবেসে বিয়ে করছেন না নিজেরাও হয়তো অ্যারেঞ্জড ম্যারেজের প্রক্রিয়া দিয়ে গিয়ে একটা নির্বাচন তালিকা ঠিক করে বিয়ে করেছেন, তারপরেও হতে পারে যে না যেরকম ভেবেছিলাম সেরকম হলো না, তারপরে তারা থাকবেন কি থাকবেন না আবারও ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি বিয়ে এবং বিয়ের না থাকা, বিয়ে সংক্রান্ত যে পদ্ধতি তার কোনটিতে সাইন আপ করবো কোনটিতে করব না, এই নিয়ে নিজের সঙ্গে নিজের স্বচ্ছ এবং এক ধরনের আত্মবিশ্বাসী সংলাপের প্রয়োজন আছে। আমি আমাকে যেন ব্যর্থ মানুষ হিসেবে না দেখি, আমি যেন বাবা মাকে আমি ব্যর্থ তোমরা পারলে না দায় চাপানোর অংশ না করি, এবং তাদেরকেও যদি আমরা এটা বলতে পারি যে তোমরাও এভাবে দেখো না, দেখো তোমরা দেখবে কিনা পুরোপুরি আমার হাতে নেই, দেখতে পারো কিন্তু সেটা নিয়ে আমাকে বলো না কারণ আমি এভাবে দেখি না। এখানে আমার নিজের সঙ্গে নিজের যে সংলাপ, সেইখানে যেন আমার মধ্যে একটা ব্যর্থতার বোধ বা এক ধরনের সেন্স অফ ডাউট, এক ধরনের নিজেকে নিয়ে কোথাও যেন ভয়, পরিপার্শ্বের কাছে হেরে যাওয়া বা পরিপার্শ্বকে দায়ী করার মানসিকতার চর্চায় আমরা লিপ্ত না হই। বাইরের চর্চাকে থামানোর থেকে ভেতরের চর্চার যত্ন নেওয়া অনেক বেশি সহজ। চমৎকার একটা জায়গায় অনুতমা শেষ করলেন এই পর্যায়ের প্রশ্নের উত্তর। সেটা হলো যে আমাদের ভেতরের যত্ন অনেক বেশি নিতে হবে এবং ভিতরের চর্চা অনেক বেশি জারি রাখতে হবে। এবার তৃতীয় পর্যায়ের প্রশ্নগুলিতে চলে যাই। চিঠি লিখেছেন দেবলীনা দাস, আমি লেসবিয়ান, প্রথম দিকে বাড়িতে একেবারেই মানতে চাইনি। চাকরি পাওয়ার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। আমি একটি সম্পর্কে ছিলাম, সেটা ভেঙে গেছে। এখন আমি ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গল ওম্যান। কিন্তু সমস্যা হলো আমার বাড়ির লোক চাইছে আমি আমার চয়েসেই কাউকে পছন্দ করে তার সঙ্গে পার্টনারশিপে যাই। আমি বাড়িতে বোঝাতেই পারছি না যে আমি একা থাকতে ভালো আছি এবং নিজের জীবনটাকে সম্পূর্ণ উপভোগ করছি। বাড়িতে এটা কি করে বোঝাবো? একা মানুষ যে ভালো থাকতে পারে সেটাই তো অনেকে বুঝতে পারেন না। আরেকটি চিঠি আছে, মা 2000-এ, বাবা 2024-এ চলে গেলেন। আমি একমাত্র মেয়ে, লেসবিয়ান, একা। সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। LGBTQ বলে আমাদের দেশে বিয়ে করবার অধিকার নেই। আজ হঠাৎ আত্মীয়রা প্রশ্ন করছে, তুই হঠাৎ মরে গেলে ব্যাংকের টাকা কার হবে? আমাদের নমিনি কর। ভেরি ইম্পর্টেন্ট। মেয়ে তো, বাড়ি নিয়ে কি করবি? বিক্রি করে দে, সন্তান দত্তক নে। অথচ মা বাবার মৃত্যুশয্যায় আমি একা যুদ্ধ করেছি। হাসপাতাল, ডাক্তার, মৃত্যু, তীব্র কষ্ট সব একাই সামলেছি। তখন কেউ ছিল না।
আজ এত দরদ কেন? নাম প্রকাশে অনিচ্ছুক। আমি অনুষঙ্গে রত্নাবলীর নিয়মিত দর্শক। বর্তমানে একজনের সাথে সম্পর্কে আছি যিনি জন্মসূত্রে নিজেকে ছেলে হিসেবে দেখেন। পাড়ার লোক, আত্মীয় স্বজন বহুবার বাবা মাকে বলেছে আমার বিয়ে দেওয়ার জন্যে, বলে বলে হাঁপিয়ে গেছে এখন। আমার বিয়ে নিয়ে কিছু না বললেও আমি পাত্তা দিই না, কিন্তু বাবা মা আমার বিয়ে দেওয়ার জন্যে কোট আনকোট মাথা খারাপ করে দেয়। বাবা মাকে আমি বলতেও পারি না কেন আমি বিয়ে করতে চাইছি না। তারা আমাদের সম্পর্ক তো মেনে নেবে না, নাইও নি। তারা বলছে আমাদের আলাদা থাকতে, এখন আমাদের কাছে অত টাকাও নেই যে আমরা আলাদা থাকবো। আমি ভীষণভাবে চেষ্টা করছি যাতে টাকা জমিয়ে আলাদা থাকতে পারি। আমার বাড়ির লোককে আমাদের সম্পর্কের ব্যাপারে জানালে হিতে বিপরীত হতে পারে এই মুহূর্তে। এ তো এক সামাজিক সত্য রত্নাবলীদি, কারণ বহু মানুষ যারা হয়তো বিয়ে করতেও পারতেন, বিয়ে করতে চাইতেন, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের পরিপার্শ্ব কি তাদের বিয়ে উপযোগী আইন দিচ্ছে? এবং এটা শুধু ম্যারেজ ইকুয়ালিটির বিষয় নয়, অ্যান্টি ডিসক্রিমিনেটরি এনভায়রনমেন্ট লজ আমাদের পাশে কোথায় দাঁড়াচ্ছে, সেখানে একটা বৃহত্তর যুদ্ধের কথা উঠে আসছে। ইনফ্যাক্ট আমি এখানে আরো একটা জায়গা সংযোজন করব। তুমি যাদের নিয়ে কাজ করো, ধরো একজন মানুষ বহুকাল একটি মানসিক হাসপাতালে কাটিয়েছিলেন, এখন সুস্থ হয়েছেন, ফিরেছেন। তুমি নিজে দেখেছো রত্নাবলী, তাদের বিবাহ, তারা হয়তো বিয়ে করতে চাইছেন, তাদের বিবাহ নিয়েও সমাজে কত লড়াই করতে হয়। তাদের মধ্যে কারো কারো জীবনে বিবাহ এসেছে, তোমরা উদযাপন করেছো, তোমরা একসঙ্গে কখনো কনে পক্ষ কখনো বর পক্ষ হয়ে দাঁড়িয়ে পড়েছো পাশে, সেসব গল্প আমরা জানি। কিন্তু লড়াইও তো থাকে, বিরাট লড়াই থাকে। কারণ আমরা এই যে তুমি বিয়ের বাজারের কথা বলছিলে, সেখানে এক ধরনের পারফেক্ট কাস্টমাইজড মডেল হলেই তবে যেন তার বিয়ে হবে, এইরকম একটা গপ্পে আচ্ছন্ন হয়ে যাই। আসলে আমরা আমাদের জীবনের যেন সমস্ত না পাওয়াগুলো কোনো এক বিয়ের জাদুতে ঠিক হয়ে যাবে এমনটা ভাবতে চাই। এবং সেটা যখন হয় না তখন আমরা এত কষ্ট পেতে থাকি, কারণ এর উপর আমাদের এতটা ইনভেস্টমেন্ট ছিল, ইমোশনাল ইনভেস্টমেন্ট ছিল। কামিং ব্যাক টু দিস কোয়েশ্চেন্স, দেবলীনাকে বলবো যে দেবলীনাও কিন্তু আমি একলা চলি এই সিদ্ধান্তে অনড় বোঝাই যাচ্ছে। এবং পরিবারের দিক থেকে এইটা খুব ভালো লাগলো আমার জেনে যে তারা ওর সমপ্রেমের সম্পর্কের দিকটা বুঝেছেন এবং বলছেন যে তুমি তোমার সমলিঙ্গের সঙ্গীও যদি পাও অসুবিধে নেই। যারা এতটাও দিয়ে গিয়েছে তারা হয়তো এই মুহূর্তে বাকিটার সঙ্গে পুরোপুরি পথ চলতে না পারলেও চলবেন। সবসময় আমায় ভাষায় সংলাপে গিয়েই কনভিন্স করাতে হবে তাই বা কেন? এমনও হতে পারে দেবলীনা নিজের মতন করে রইলেন, ভালো আছেন, দেখতে দেখতে তারা কনভিন্সড হলেন যে এভাবেও থাকা যায়। এবং সেক্ষেত্রে আমার সন্তানের যদি সমলিঙ্গের সঙ্গেও এক্ষুনি তার সঙ্গে এসে লিভ ইন করতে শুরু নাও করে, তাতেও সে দিব্যি থাকতে পারে। আসলে যেটা হয়, অভিভাবকদের মনে হয় আমরা যেভাবে ওকে ভালোবেসেছি, ওর যত্ন নিয়েছি, আমাদের পরবর্তী সময় কেউ সেটা তার জন্য করবে না। আমার সেখানে বলার যে এই ভালোবাসারও তো ঠিক ওরকম তুলনামূলক অবস্থান হয় না। ধরা যাক অভিভাবকদের সঙ্গেও আমাদের ভালোবাসার সিঁড়িতে আমরা এক একটা সময় এক একটা অবস্থানে দাঁড়িয়ে থাকি। যখন আমরা একদম ছোট্ট তখন আমাদের তাদের প্রতি নির্ভরতা, তাদের কাছ থেকে পাওয়ার ভূমিকা অনেক বেশি। আবার যখন তারা অনেক বয়স্ক হয়ে যাচ্ছেন তখন আমরা সে ভূমিকায় নামি। তখন কিন্তু মা আমাকে ঠিক অতগুলো পদে রান্না করে জন্মদিন সেলিব্রেট করে দেবেন অসুস্থ শরীরে, অশক্ত অবস্থায়, বা বাবা আমার জন্য ঠিক এইগুলো করে ফেলবেন, আমরা তো অনেক সময় পাবো না। তখন তো রোল রিভার্সালই হবে। ফলে অভিভাবকরাও যদি এটা একটু ভাবেন যে এই ভালোবাসারও কিন্তু এক এক সময় এক এক ধরনের চিত্র ফুটে উঠবে। ফলে ওরও জীবনে আমরা না থাকলে ভালোবাসার অন্য চিত্র বিবাহ বা না বিবাহতেও অন্য কারোর সঙ্গে ফুটে উঠবে না, এই বাকে বলেছে। কোনো প্রতিবেশীর সাথেও ফুটে উঠতে পারে। রত্নাবলীদের সাথে আমার যে সম্পর্ক, সেখানে কি জন্মগত পরিবার আছে, সেখানে কি বৈবাহিক সম্পর্ক আছে, কিন্তু রত্নাবলীদি আমাকে যেভাবে ভালোবাসেন, কটা মানুষ ওরকম ভাবে আমাকে ভালোবাসেন আমি জানি না। তো সেখানে এই যে সম্পর্ক, আমার রত্নাবলীদের প্রতি যে ভালোবাসা, সেখানে আমি কোন নামে তাকে আবদ্ধ করব? আমি ব্যক্তিগতভাবে মনে করি রত্নাবলী এই সংলাপগুলোতে পরিবারের সঙ্গে আমাদের আসতে হবে, যে আমরা কেউ জলে পড়ে যাচ্ছি না,
আর বিয়েও সেই জাল নয় যে আমায় জল থেকে উদ্ধার করবে। জাল তো মাছকেও জল থেকে উদ্ধার করে, তারপরে মাছের কি হয়? সুতরাং এইটা হিসেবে বিয়েকে দেখার খুব প্রয়োজন নেই। আমি যদি বিয়ের মধ্যে ঢুকতে চাই ঢুকবো, বিয়েতে ঢোকার মতন মানুষ পাওয়া গেলে পাওয়া যাবে। আচ্ছা, এমনকি সমলিঙ্গের প্রেমের ক্ষেত্রেও বলবো যে যদি মনেও হয় যে আমার এই মুহূর্তে এই সঙ্গীর সঙ্গে আমার পরিবার সম্পর্কটি বুঝবেই না, বলার দরকার নেই। ইনফ্যাক্ট আমরা হোমোফোবিয়া নিয়ে যে পর্ব করেছি সেখানেও এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। নিশ্চয়ই আমাদের পায়ের তলার জমি শক্ত করার প্রয়োজনীয়তা এমনিও থাকে। আদারওয়াইজ আমার যেটা বলার সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে যদি জোর করে বা বলপূর্বক কারোকে বিয়ের কথা পরিবার বলতেও চায়, আমি যদি খুব নিশ্চিত হই যে আমি এই ধরনের সিদ্ধান্তের অংশ হব না, আমাকে কেউ জোর করে বিয়ে দিতে পারে না। এমনকি তোকে অমুকরা দেখতে আসছে সেজে গুজে বসতে হবে তেও কেউ বাধ্য করতে পারে না। আমি কিন্তু এরকম মানুষও জানি রত্নাবলীতে, যার পরিবার প্রথম দিকে একদম এটাতে পাত্তা দিত না এবং বিভিন্ন সময় বিভিন্ন লোককে ডেকে পাঠাতো, ওকে বলতো যে তোকে আছে কিন্তু বাড়িতে থাকতে হবে, তোকে কিন্তু দেখতে আসছে। সে তারপর বাড়িতে থাকতো না, ওখানে বসে বলতো আপনারা এসেছেন থ্যাংক ইউ, কিন্তু আমি না বিয়েটা করবো না। এই অসম্মান তখন পরিবারের হচ্ছে বলে পরিবারের সমস্যা শুরু হয়। তাই নিয়ে বাড়িতে কিছুদিন ঝগড়াঝাটি হয় বটে, কিন্তু তারপরে তিনি জানান দিয়েছিলেন যে আমি তো এই অসম্মান থেকে তোমাদের বাঁচাতে চেয়েছিলাম, আমি তো বলেছিলাম আমি প্রস্তুত নই, তোমরা কিন্তু এতে টাকাটাকি করো না, তোমরা যদি সেটা বন্ধ করো তাহলে তোমাদেরও অসম্মান হয় না। আবারও নিজের ভেতরের নৌকাটি টলমল করলে আমি যে সিদ্ধান্তের জীবন বাঁচতে চাই সেই সিদ্ধান্তের জীবনের কাছে পৌঁছানো কঠিন হয়। আমার যাপনই আমার বিবৃতি। আরেকটা যে অংশ চিঠিতে এলো রত্নাবলীতে, যেখানে একজন লিখছেন যে আমি নারী, আমার মা বাবা নেই এবং আমাকে বলা হচ্ছে আমাদের নমিনি করে দে, আমাদের বাড়িটা লিখে দে ইত্যাদি প্রভৃতি, বা তোর বাড়ি রেখেই বা কি হবে। আমি তাকে বলবো যে আপনার এই চিঠি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ হয়তো আমরা সিঙ্গল লিভিং নিয়ে আলাদা পর্ব করবো রত্নাবলীতে, তাই না? এটা আমার মনে হচ্ছে দরকার। এবং এর একটা আইনি দিক আছে, আমার মনে হয় সেটাও আলোচিত হওয়া দরকার। আমরা নিশ্চয়ই আপাতত ওকে এটুকু আমরা বলতে পারি যে কোনোটাই আপনি করতে বাধ্য নন, আপনি একটা উইল করুন ইমিডিয়েটলি। এবং আমি মনে করি এটা আমি নিজেও করেছি, আমি মনে করি যে আমরা নিজেদের জীবনে একটা উইল করে রাখার মতন দায়িত্ব নিতে পারি, কারণ আমরা কেউ জানি না কখন মৃত্যু আসবে। এবং আমি যদি মনে করি যে আমার অবর্তমানে আমার যা আছে, স্থাবর অস্থাবর অল্প বেশি যাই আছে, আমি ঠিক করব সেটা কোথায় যাবে। সেটা যদি আমার মনে হয় যে আমার পরিবারের অমুকের কাছে খাতায় কলমে এমনি এমনি চলে যেতে পারে আমি যদি মারা যাই, কারণ আমার সেই অর্থে কোনো পরিবার নেই, সেই অর্থে কোনো স্টেক হোল্ডার নেই, কিন্তু ওদের কাছে যাকটা আমি চাই না, কারণ ওরা এমনি যথেষ্ট হয়তো বর্ধিষ্ণু বিত্তবান, তাদের কাছে গিয়ে কি লাভ, আমি হয়তো একটা কোনো সংস্থাকে দিতে চাই। এটা আমার জীবদ্দশায় কিন্তু আমি স্থির করে যেতে পারি। ফলত আপনাকে আমার বলার, আপনি এদের কথার দ্বারা কোথাও এতটা প্রতিহতও হবেন না, কোথাও এতটা মুষড়েও পড়বেন না। আপনি আইনজ্ঞদের সঙ্গে কথা বলুন কিভাবে আপনিও আপনার এই উইল প্রস্তুত করতে পারেন, কিন্তু সিঙ্গল লিভিং নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। বেশ, এখানে তাহলে আজকের অনুষ্ঠান শেষ করি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের অনেক ধন্যবাদ এমন চিঠি পাঠানোর জন্য। থ্যাংক ইউ।